সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আর রয়েছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে বার্তাকক্ষে যেতে চাই। বার্তাকক্ষে রয়েছেন বার্তা সম্পাদক বেনজির আহমেদ। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। দিনের সবশেষ বা এইমাত্র যে খবরটি আমি আপনাকে জানাতে চাচ্ছি, বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সন্ধ্যা থেকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, এই বৈঠকটি বোধহয় কিছুক্ষণের মধ্যে শেষ হয়েছে। আমরা জানতে পেরেছি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার হতে যাচ্ছে। এই বৈঠকে সন্ধ্যা থেকেই তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেয়া হবে। এই ছিল সর্বশেষ। এছাড়া রেমান এর আগে বিকেলে রাষ্ট্রপতি রাজক জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন এবং একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। এছাড়া গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব মামলা হয়েছে, এই মামলায় যারা ছিল তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এর ফলে অনেকে মুক্তি পেয়েছেন, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ১,০০০ নেতাকর্মী মুক্তি পেয়েছেন। এর মানে আরেকটি বিষয় হচ্ছে, দেশ পালানো বা দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতেই অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মঙ্গলবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে এস জয়শঙ্কর এই বিষয়টি নিশ্চিত করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেই কিন্তু তাকে বহনকারী বিমানটি ভারতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। জয়শঙ্কর আরও জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনি কিছুদিন সময় চেয়েছেন, অর্থাৎ তিনি কোথায় যাবে এ বিষয়ে তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এদিকে আমরা আরও জানতে পেরেছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন, তবে সেটি প্রত্যাখ্যান হয়েছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের কোনো নিয়ম নাই। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছেন। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করতে যাচ্ছি সাইফুল হক আপনাকে দিয়ে। সবশেষ সংবাদ যেটি আমাদের বার্তা সম্পাদক বলছিলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। বিষয়টি কীভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই আমাদের এই যে ছাত্র তরুণদের এই যে অসাধারণ যে আন্দোলন, জাগরণ এবং একটা গণ অভ্যুত্থান, এখানে যারা শহীদ হয়েছেন, যে শত শত তরুণ, সাধারণ মানুষ, যুবক, এমনকি শিশু, আমি তাদেরকে স্মরণ করছি। আমি হাজার হাজার পরিবার যারা এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে আমি দেশবাসীকে, জনগণকে, ছাত্র তরুণদেরকেও আমি অভিবাদন জানাই যে তাদের এই যে মরণপণ যে আন্দোলনের পরবর্তীকালে সকল বিরোধী দল এবং জনগণের সংবেদনশীল সমস্ত অংশ, তারা তাদের একটা সার্বিক সর্বাত্মক সমর্থনের জন্য, যেটা এই আওয়ামী ফ্যাসিবাদী একটা স্বৈর শাসনকে, তারপরে আমরা গতকালকে সেটাকে এই পর্যায়ে বিদায় দেওয়া সম্ভব হয়েছে। আর আমি এই প্রসঙ্গটা উল্লেখ করতে চাই, গতকালই যখন তার পতনটা শেষ পর্যায়ে, ঢাকাতে অনেকে মারা গেছেন, নারায়ণগঞ্জে অনেকে নিহত হয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমাদের একজন সদস্য, গার্মেন্টস শ্রমিক, 11টার দিকে তিনি ছাত্রলীগ দ্বারা গুলিবিদ্ধ হন এবং তিনি মারা যান। বদিউজ্জামান, তার বাড়ি হচ্ছে রংপুরে। গত রাতেই তাকে আমরা আবার ওনার মরদেহ রংপুরে দেওয়া হয়েছে। আমি তার প্রতি বিশেষভাবে শ্রদ্ধা জানাই, সকল শহীদদের প্রতি। আপনি সরাসরি আমাকে প্রশ্ন যেটা করলেন যে ইতিমধ্যে আমরা গতকাল বঙ্গভবনে মাননীয় রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধান সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যারা উপস্থিত ছিলেন, গতকালই আমরা আলোচনা করেছি যে একটা
দল নিরপেক্ষ একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এ ব্যাপারে বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের পূর্বাপর যে অবস্থান, সে অবস্থান থেকে গতকালকে আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে সেনাবাহিনীর প্রধান তিনিও বক্তব্য রেখেছেন যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন। এরপরে আমরা যেটা বলেছি, সম্ভব স্বল্পতম সময়ে একেবারে দ্রুততার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা দরকার। কারণ গতকালকে থেকে এই বিজয় উৎসবটা যেভাবে একটা বেপরোয়া একটা নৈরাজ্যের জন্ম দিয়েছে, ভাঙচুরের জন্ম দিয়েছে, হত্যার জন্ম দিয়েছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে ধ্বংস যেটা চলছে, আমরা বলেছি এগুলো বন্ধ করার জন্য। ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের উপরে অনেক জায়গাতে হামলা হয়েছে, নিপীড়ন হয়েছে, আতঙ্ক তৈরি করা হয়েছে, এগুলো বন্ধ করার জন্য। সেই তাগিদ থেকে আমরা বলেছি খুবই দ্রুত আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার জন্য, যেটা আপনি আজকে বললেন একটু আগে বাংলা ভিশন যে সংবাদটা আমরা শুনলাম, নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যে তরুণরা, যারা এই জাগরণের জন্য যারা সবচেয়ে বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করেছেন, তাদের সাথে আজকে যে বৈঠক হয়েছে তিন বাহিনীর প্রধান সহ মাননীয় রাষ্ট্রপতির, সেখানে তারা একটা ঐক্যমতের জায়গায় এসছেন। এক ধরনের সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি। আনুষ্ঠানিকভাবে হয়তো একটু পরেই ব্রিফিং হবে। তো এটা তো ইউনূস এখন এটা তো নিশ্চয়ই এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলে বিরোধী রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করবে। সুতরাং এর পরবর্তী যেটা তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন, এরপরে গুরুত্বপূর্ণ মনোযোগ থাকবে এই সরকারের সদস্য কারা হচ্ছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা সত্যি সত্যি দেশে এ ধরনের যেটা পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং এই পরিস্থিতিকে শান্ত করা, এক দেশে যে বর্তমানে জায়গায় ললেসনেস যেটা তৈরি হয়েছে সেটাকে একটা সুস্থির একটা পর্যায়ে নিয়ে আসা, মানুষের মধ্যে আশার জায়গাটা তৈরি করা, না হলে আশা হতাশায় পরিণত হবে, মানুষের স্বপ্নটা কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে। সুতরাং সেই জায়গাগুলো হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারা দায়িত্বে আসবেন, সুতরাং সেটা নিয়েও নিশ্চয়ই ছাত্র তরুণরা যেমন চিন্তাভাবনা করবে, বিরোধী রাজনৈতিক দল, আমাদের শিক্ষক সমাজ, আইনজীবী, অভিভাবক এবং সমাজের নানা অংশের মানুষ, তাদেরও নিশ্চয়ই কিছু প্রস্তাবনা আছে, ভাবনা চিন্তা আছে, সেগুলো আমরা শুনতে চাইব। গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাই যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যদি সত্যি সত্যি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, আমি মনে করি সেই সরকারের গুরুত্বপূর্ণ কাজের জায়গাটা হচ্ছে তারা দেশের যে আকাঙ্ক্ষাটা গড়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেটা বলছেন যে শুধুমাত্র একটা দলগত বা ব্যক্তিগতভাবে একটা স্বৈরতন্ত্রের বিদায় নেওয়া না, যে ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক কাঠামোর জন্ম দিয়েছে, যে ব্যবস্থা একটা জবাবদিহীন প্রশ্নহীনভাবে একটা চূড়ান্ত স্বেচ্ছাচারিতার জন্ম দিয়েছে, যেখানে জবাবদিহিতা নাই, কোনো প্রশ্ন করবার কোনো সুযোগ নাই, যেখানে ভোটের অধিকার থেকে নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলো যেখানে আজকে গুরুতরভাবে লঙ্ঘিত, সেই ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তর, তার একটা প্রয়োজনীয় সংস্কারটা করা যাচ্ছে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে যদি একটা পরিবেশ তৈরি করতে পারেন, বিরোধী রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে তারা যদি একটা মতামতের জায়গাটা আসতে পারেন, এটা গুরুত্বপূর্ণ কাজ। আর তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে একটা যৌক্তিক সময়ের মধ্যে, এটা 3 মাস কি 4 মাস কি 5 মাস কি 6 মাস, সেটা একটা আলাপ আলোচনা করে নিশ্চয়ই, কারণ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছেন ছাত্রদের বাইরে নির্বাচনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো। সুতরাং তাদের চিন্তা মতামতটা হবে এই পুরো সংকটটা তৈরি হয়েছে গত 3টা জাতীয় নির্বাচনে, যে মানুষ ভোট দিতে পারেনি, গোটা নির্বাচনী পদ্ধতি যেখানে ধ্বংস করা হয়েছে, যেখানে নির্বাচন বলে কোনো বিষয় বাংলাদেশে নাই, তাহলে একটা সরকার পরিবর্তনের জন্য, নতুন সরকার গঠনের জন্য জনপ্রতিনিধিত্ব নির্বাচন করা, সেই কাজটা হবে যদি ডক্টর ইউনূস অথবা যে সরকার গঠন হবে সেই সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাওয়া। সাবেক সচিব আবুল আলম শহীদ খানের কাছে আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, কি কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারের? ধরেন 101টা কাজ আছে, অনেক কাজ আসলে, যেটা সাইফুল সাহেব বলছেন যে সিস্টেমের মধ্যে স্বৈরতন্ত্রের জন্ম হয়,
খুব বড় কাজ, কিন্তু আমি ওইটাইতেই যদি গুরুত্ব দেই, গুরুত্বটা সেখানেই যে একটা সিস্টেমকে ঠিক করা, যে সিস্টেম আর স্বৈরতন্ত্রের জন্ম দেবে না, সে কিন্তু খুব কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ। এরকম 3 মাস 6 মাসে করা যাবে কি না আই হ্যাভ ডাউট। আমি যে এখনই নির্বাচন এবং এখনই আমরা আরেকটা সরকারের কাছে চলে যাব, আমার মনে হয় যে ওইটা নিয়ে অনেক চিন্তার বিষয় আছে, চিন্তা করতে হবে এই জন্য যে আপনি একটা রাজনৈতিক বন্দোবস্ত যদি তৈরি করতে না পারেন, এবং আমাদের রাজনীতি, উনি রাজনীতি করেন, আমি রাজনীতি করি না, স্বাভাবিকভাবে ওনাদের কাছে অনেক প্রশ্ন থাকে আমাদের নাগরিক হিসেবে, যে আপনি একটা রাজনৈতিক বন্দোবস্ত তো তৈরি করতে চান, কি বন্দোবস্ত? একটা সিস্টেম ডেভেলপ করবেন যে সিস্টেমে কেউ আর স্বৈরতান্ত্রিক হবে না। তা আমাদের যে বর্তমান পার্লামেন্টারি গভর্নমেন্টের সিস্টেমটা আছে, বর্তমান যে সংবিধান আছে, সেই সংবিধানে প্রধানমন্ত্রীকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, সেটাই তো স্বৈরতন্ত্রের জন্ম দেয়। তাহলে সংবিধান যদি এরকম রেখে আপনি একটা নির্বাচন করেন, কি হবে? 3 জোটের রূপরেখা আপনারা করছিলেন না? আমরা সেটাকে সাপোর্ট দিয়েছিলাম না 90-তে। দেশের 90-তে। এবং আমরা একটু বঙ্গভবনে যেতে চাচ্ছি। যান। বঙ্গভবনে ঠিক brief আছে, করছি, আমরা আমরা চিনে আসি। সরাসরি আমরা বঙ্গভবনে যাই। সমন্বয়ক সেখানে কথা বলছেন বঙ্গভবনে, আমরা সেখানে যেতে চাই। সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। এবং সবার প্রতি আহ্বান থাকবে, আজকে বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং 3 বাহিনী প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যে ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে, জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে। এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। আমি এটা একটু বলে দেই, হ্যাঁ, নাই তোমার অনুমতি নেই বলছি। আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সরকার হিসেবে আলোচনা চলছে। সেটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি। সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে, সেটা প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। আমি একটা জিনিস বলি, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে।
নিয়ম আছে সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে, আজকে আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, তারপরে আপনার হাসনাত, সারজিৎ, বাকের, আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে 4 জন। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সবকিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। আরেকটা কথা এটা আমাদেরকে বলতেই হবে, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন। এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন। এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, নিশ্চয়ই নাহিদও স্বীকার করবে, যে আমরা এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনি আইনের শিক্ষক, আপনি জানেন যে বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে একটা সরকার কত প্রয়োজন, আইন শৃঙ্খলার অবনতি খুব বেশি। কেউ মনে করছে যে কালকেই শপথ বা আজকে শপথ হলে ভালো হতো, একটা সরকার পেলে ভালো হতো। প্রধান উপদেষ্টা যখন সিদ্ধান্ত হয়ে গেছে তখন কালকে শপথ অনুষ্ঠান বা সরকার গ্রহণ বা কার্যক্রম শুরু করা বাধা হচ্ছে। ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন। হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারব। আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে, এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের। যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন করে নেবেন না, আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে আমরা 15 জনের একটি সদস্য এসেছিলাম, আমাদের প্রতিনিধি দল এসেছিলাম, আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 11 জন এসেছিলেন, আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম এবং নাসির আব্দুল্লাহ এসেছিলেন এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিমুদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন। আমরা 3 বাহিনী প্রধান এবং বঙ্গবন্ধু রাষ্ট্রপতির সাথে আমাদের লিয়াজু কমিটির 2 সদস্য এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 2 জন আলোচনা করেছি। আবু আলম শহীদ খান, আপনি বক্তব্য শুনছিলেন। তালিকা চূড়ান্ত এখনো হয়নি, 10-15 জনের তালিকা সেখানে দিয়ে আসা হয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে সবাই একমত হয়েছে, সেটা তারা বলেছেন 24 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ তালিকা আসবে। দেখেন, এখন 34 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে এবং আমরা জানি যে সারা দেশের কী অবস্থা। আপনিও জানেন, সাইফুল সাহেব জানেন। এই যে গতকাল প্রধানমন্ত্রী যিনি ছিলেন
তিনি দেশ ত্যাগ করার পর থেকে এই জনতার যে উল্লাস ছিল, অভিনন্দন, এটা পাওয়ার যোগ্য। সাইফুল ভাই যেহেতু অলরেডি দিয়ে দিয়েছেন, আমি ওটা পুনরাবৃত্তি করতে চাই না। শহীদদের ব্যাপারে বলছেন, আন্দোলনের ব্যাপারে বলছেন, তারুণ্যের ব্যাপারে বলেছেন, কিন্তু এই যে গত 24 ঘন্টা বা 34 ঘন্টা যা যা ঘটেছে, আপনাদের কাছে রিপোর্ট আছে, এবং যে কথাটা ছাত্র সমন্বয়করা বললেন যে লুটপাট হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ না, আমি এগুলোকে জনগণের সম্পদ বলি। গণভবন এর মালিককে জনগণ, গণভবনের প্রত্যেকটা জিনিসের মালিক জনগণ। কোনো টিভি এমন বলা শুরু করলো বিকালের দিকে যে মানুষ নাকি ওখানে ঢুকলো এবং সবিনীর নিয়ে বের হয়ে যাচ্ছে। এইটা দেখেন যে আমাদের মিডিয়া, মানে রিফর্ম যে 101টা কাজের কথা বলছিলাম না, রিফর্ম কোথায় কোথায় করতে হবে, কোনো জায়গা বাকি নেই যেখানে রিফর্ম লাগবে না। আপনি পুলিশ বাহিনী আজকে সমস্ত থানা, ঢাকার অধিকাংশ থানা অলরেডি লুটেড, বার্নড, এবং কিচ্ছু নেই থানায়। আপনি তো ছবি দেখালো একটু আগে। তো এই থানার এই পুলিশ, এই যে ডকুমেন্ট পুড়ে গেল, এখন এই যারা ক্রিমিনাল ছিল বা যারা ক্রিমিনাল নয় তাদেরকে কিভাবে আপনি ডকুমেন্ট দেবেন? আপনি ডকুমেন্ট পুরানো মানে কি? এই পুলিশ তো, হ্যাঁ ঠিক আছে, এই পুলিশের অত্যাচার, পুলিশের নির্যাতন, নিপীড়ন, আমরা ছাত্র ছিলাম তখনও তো আমরা এগুলো দেখেছি এবং আমরা প্রতিবাদ করেছি। বাট পুলিশ স্টেশনে যে পুলিশের সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে দেওয়া, এইটা তো চিন্তাও করতে পারা যায় না যে এই ডকুমেন্টগুলো কত মূল্যবান। যে কোনো জায়গায় আপনি যদি ডকুমেন্টগুলো পুড়িয়ে দেন, সংসদে ঢুকে গেছেন, সংসদ কাদের? সংসদের মালিক তো জনগণ। হ্যাঁ, প্রধানমন্ত্রী অফিসের মালিককে জনগণ। এবং এর মধ্যে আমরা যে ন্যায়ের কথা বলছি, কি উই ওয়ান্ট জাস্টিস একটা স্লোগান ছিল, খুবই ভালো স্লোগান, কি আমরা ন্যায় বিচার চাই। তো আপনি যদি ন্যায় বিচার চান তাহলে আপনার সংবিধানে বলেছে ব্যক্তির জানমালের নিরাপত্তা দিতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে সেটার জন্য তার পরিবার, তার শিশু, সন্তান এরা তো দায়ী না। তার সম্পদ, এই সম্পদ তো সে না থাকলে, সে যখন জেলখানায় থাকবে তার পরিবারকে চলতে হবে না? আপনি যদি তার বাড়িতে আগুন দিয়ে সমস্ত কিছু পুড়িয়ে দেন, তারপরে তার পরিবার কিভাবে চলবে? সুতরাং এই ব্যক্তির দায় আপনি তো আইন হাতে তুলে নিতে পারেন না, এবং এই আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে ছাত্র নেতৃবৃন্দ বলেছেন। বাট এই বলার মধ্যে দিয়ে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এই আন্দোলনের এইরকম সময়, এটা আমরা অনেক আন্দোলন দেখেছি, আন্দোলনে এই সময় অনেক লোকজন নানান কারণে ঢুকে পড়ে, নানান পার্সোনাল গ্রাজ থাকতে পারে, নানান আপনার সবিনীর কালেকশনের ধান্দা থাকতে পারে, মানে লুটপাটের ধান্দা, যেটাকে আপনারা মিডিয়া সবিনীর কালেকশন বলছেন। যারা বলছেন তাদের আমি চেক করব যে কে বলেছেন। সবিনীর কালেকশন যারা বলছেন তাদের সাথে আমাদের কথা বলতে হবে, কারণ আমি তো ওই ডিপার্টমেন্টের ছাত্র, সাংবাদিকতার কিছু হলে তো আমি শিখেছি। তো এই যে আপনাদের এই যে আজকে সংবাদ মাধ্যমগুলোর উপর যে হামলা হয়, কেন হয়, কি কারণে হয়েছে, কি করেছেন আপনারা গত নির্বাচনগুলোতে? আপনি জানেন না যে আপনি নির্বাচনের দিন যখন রাতের বেলা ভোট হয়ে যায় তখন আপনারা প্রতিবাদ করেন। কেউ নাকি দেখেন এই নির্বাচনে রাতের বেলা ভোট হয়ে গেছে, সব নাকি দিনের বেলা হয়েছে। কত সাংবাদিক এরকম স্টেটমেন্ট করেছেন আপনারা যখন 18 সালের নির্বাচনে একেবারে এই সময়টা দিয়ে যখন শুরু হয়েছিল গণনার সময় আজকে অনেকের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখছি আমি স্টেশনের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, যে কালকে কি করেছে বা 10 দিন আগে কি করেছে, 20 দিন আগে কি করেছে সেটা ভুলে যাচ্ছে। আমাদের শিক্ষকরা কি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রাজনীতি করেন বা সমস্ত বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রাজনীতি করেন, তারা কি করেছেন? তারা হলগুলোতে কি ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছেন? তারা হলগুলোতে সহাবস্থান নিশ্চিত করতে পেরেছেন? তা আপনি কোন জায়গায় হাত দেবেন? 101 জায়গায় হাত দিতে হবে। সুতরাং প্রথম হাতটা কোথায় দিতে হবে? প্রথম হাতটা হলো যেটা সাইফুল সাহেব বললেন, সিস্টেমটাকে কিভাবে স্বেচ্ছাচার মুক্ত করা যায়। আমি 3 জোটের রূপরেখার রেফারেন্স দিচ্ছিলাম, তখন আমরা বঙ্গভবনে চলে গেলাম। থ্যাঙ্কস যে আমি কথাগুলো শুনতে পারলাম। তো আপনি এখন তালিকা দিয়ে দিলেন, আমার প্রধান উপদেষ্টা হবে ইউনূস সাহেব, তার কোনো মতামত লাগবে না, তার সাথে আলোচনা করতে হবে। তো আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা খুবই জরুরি। আর যদি গঠন করতে দেরি হয় তাহলে কিন্তু সেনাবাহিনীর প্রধান যে দায়িত্ব নিয়ে কথাগুলো বলেছিলেন সেটা তো রেকর্ড আছে, উনি বলছেন আমি দায়িত্ব নিলাম। আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন জানমালের দায়িত্ব নিলাম। তারপরে কিন্তু এত ঘটনা ঘটে গেছে, এইটার দায়িত্ব কে নেবে? এটা দায় কে? আইন যদি সবার জন্য সমান হয়, সকল হত্যার বিচার করতে হবে, তাহলে ওই সময়ে পুলিশ বাহিনী বা অন্য কোনো বাহিনী বা খুনিরা যাদেরকে হত্যা করেছে তাদের যেমন বিচার করতে হবে, এর মধ্যে যারা নিহত হয়েছে তাদেরও কিন্তু বিচার করতে হবে, এবং একটা তদন্ত করতে হবে, স্বচ্ছ তদন্ত। তাইলেই বোঝা যাবে যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের একটা মূল্য আছে। না হলে কিন্তু এই জিনিসটা যদি আমরা ভুলে যাই, ওই সবিনীর নেওয়ার মতো করি আর এরকম কিছু ঘটবেই, নো ওয়ে। আপনি একটা দেশে ডেমোক্রেসি করতে যান, আপনি ন্যায় বিচার
করতে চান, আপনি পুরা বাংলাদেশের রূপরেখা বদলে ফেলতে চান। সুতরাং আমাদেরকে এগুলো প্রত্যেকটা বিষয়ে তদন্ত করতে হবে, বিচার করতে হবে এবং বিচারে আনতে হবে। এই ঘোষণাটা তাদের দেওয়া উচিত ছিল। একটা লাইন তাদের বলা উচিত ছিল, যারাই এইসব করবে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং তাদেরকে আইনে সোপর্দ করা হবে। এই ঘোষণাটা আমি প্রত্যাশা করি এবং এখনো প্রত্যাশা করি, আজকে রাতের মধ্যেই প্রত্যাশা করি এরকম একটা ঘোষণা তাদের ছাত্রদের কাছে। বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সাইফুল হক, আপনি সরাসরি দেখছিলেন বঙ্গভবন থেকে সমন্বয়করা কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। আপনার বিশ্লেষণ জানতে চাই। আমি একটু আগে আমরা যেটা একসাথে দেখলাম, প্রথমত ছাত্ররা একটা তো স্বস্তির বিষয় যে খুব সম্ভব স্বল্পতম সময় বললেন যে 24 ঘন্টা বা তারপরে তারা একটা তত্ত্বাবধায়ক একটা অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদেরকে তালিকা চূড়ান্ত করা সহ। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এবং আমি 68-69 থেকে বাংলাদেশের রাজনৈতিক পথযাত্রায় আমি ছাত্রকর্মী, আন্দোলনের কর্মী এবং আজকে 2024, ফলে আমি অভিজ্ঞতা থেকে পরিষ্কার করে বলতে চাই, সে কথাটা হচ্ছে যে আকাঙ্ক্ষাটা অত্যন্ত ইতিবাচক। তাদের যে আকাঙ্ক্ষাটা একটা পরিবর্তনের, একটা জবাবদিহিমূলক স্বচ্ছতার ভিত্তিতে, জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পুরো রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার প্রধানত রাজনৈতিক দলগুলো, রাজনীতির সাথে যুক্ত সমাজের নানা অংশের মানুষ। নিশ্চয়ই একটা বড় আন্দোলন, সংগ্রাম, জাগরণের মধ্য দিয়ে যে ছাত্র তরুণরা এখানে তারা নেতৃত্ব দিয়েছেন, নিশ্চয়ই ভবিষ্যতের নেতৃত্ব হিসাবে, তরুণ প্রজন্ম হিসাবে তারা যেন একটা সুস্থ, স্বাভাবিকভাবেই একটা সুস্থ ধারা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যেন একটা দেশ পরিচালনায় ভবিষ্যতে আসতে পারেন। নিশ্চয়ই এই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ, এই ধরনের একটা সেই পরিবেশ নিশ্চয়ই আমরা তৈরি করতে চাই। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী 24 ঘন্টা বা ধরুন 48 ঘন্টার মধ্যে যদি ধরে নিই যে সরকারটা গঠন হবে, অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দলগুলোর সেখানে বিশেষ করে আন্দোলনের যে দলগুলো ছিলেন, যারা 16 বছর ধরে যারা আন্দোলনটা করে আসছেন জানবাজি করে, যেখানে হাজার হাজার রাজনৈতিক দলের কর্মী নেতারা প্রাণ হারিয়েছেন, জীবন দিয়েছেন, জেলে গেছেন অসংখ্যবার, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গত 16 বছর যারা করেছেন, তারা হচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। সুতরাং ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের যেমন স্বপ্ন, আকাঙ্ক্ষা, সদিচ্ছাকে যেমন আমরা বিবেচনাটা খুব গুরুত্বপূর্ণ, একই সাথে এই প্রস্তাবনা, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কম্পোজিশন কি, ব্যক্তি কারা হচ্ছেন, তাদের এখতিয়ারের জায়গাটা কি, এবং তারা কতদিন পর্যন্ত তারা সেখানে কাজ করবেন, তারা এগুলো প্রধান ধারার যারা রাজনৈতিক দলগুলো, তাদের যদি সম্মতি, অনুমোদন বা তাদের যদি সেখানে এক ধরনের মতৈক্য যদি না থাকে, তাহলে কিন্তু অনেক ধরনের অপ্রত্যাশিত কিন্তু সংকটের মধ্যে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এর আগে যেমন ধরুন যারা এই অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করবেন, আমি বলেছি তাদের একদিকে হচ্ছে যে ব্যবস্থাটা ধসে পড়েছে আগামী কয়েক মাসের মধ্যে, সুতরাং তাদের উপরে নিশ্চয়ই এই ম্যান্ডেট তাদের নেই, যারা এই অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করবেন, এখন তারা যদি স্বপ্ন থাকে তারা 2 বছর 5 বছর তারা এরকম একটা প্রকল্প নিয়ে যদি কারো যদি বিবেচনার কাজ করে থাকে, বাংলাদেশের রাজনৈতিক সমাজটা মানে এরকম না। সমস্ত সংকটটা তৈরি হয়েছে দেশে গোটা নির্বাচনী পদ্ধতিটা না থাকার জন্য। মানুষ একটা অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়, মানুষের ভোটাধিকার দেখতে চায়, নাগরিক অধিকার দেখতে চায়, এবং বাদবাকি অন্যান্য গণতান্ত্রিক জায়গাটা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম একটা বোঝাপড়া, কনসেনসাস তৈরি করা, যাতে সত্যি সত্যি বাংলাদেশ একটা, যেমন একটু আগে যেটা বললেন না, সংবিধানের প্রধানমন্ত্রীর স্বৈরতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। তাহলে সংবিধানের 70 অনুচ্ছেদের মতন ব্ল্যাক লসগুলো, যেগুলো অগণতান্ত্রিক,
যে ধারাগুলো আছে সেগুলো পরিবর্তন হবে কিনা, আমার জুডিশিয়ারি থেকে শুরু করে আমার নির্বাহী বিভাগের কর্তৃত্বে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রকারান্তরে তারা এটাকে গাইড করবেন, তারা এটাকে চালাবেন। নিশ্চয়ই আমরা সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে শক্তিশালী করতে হবে, আমার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে জোরদার করতে হবে, ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্যমূলক জায়গাটাকে আনতে হবে। ইতিমধ্যে বিরোধী দলগুলো, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা রাজপথে আছেন, আমরা কিন্তু একটা পরিবর্তনের সংস্কারের জন্য 31 দফা আমরা কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাবনা গত 1.5 বছর ধরে আমরা কিন্তু জাতির সামনে আমরা দিয়ে এসছি। আমরা 90 সালে কার্যকরী করতে পারিনি, নিশ্চয়ই সে ব্যর্থতার দায়ভার, তখন আমি তরুণ, তখন আমি এই আন্দোলনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তখনই। তো তখন যেমন আমরা কার্যকরী, সে 90 সালে আত্মসমালোচনা, 3 জোটের রূপরেখা কার্যকর হলে আজকে এই সমস্যা হতো। আজকে সংখ্যাটা হতো না। আমার মূল চুম্বকের কথা হচ্ছে যে রাজনৈতিক সমাজের মধ্যে, পলিটিক্যাল সোসাইটি বলতে যা রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এবং তাদের এখতিয়ার, তাদের ক্ষমতার জায়গাটা, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অনুমোদন, সম্মতি বা তাদের কাছে যদি একটা ইতিবাচক যদি দৃষ্টিভঙ্গি না থাকে, এবং তারা যদি আবার অন্তর্বর্তীকালীন সরকারের নাম করে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন তারা ছিলেন প্রায় 2 বছর, এরকম কোনো উচ্চাভিলাষ যদি প্রকারান্তরে আবার কাজ করে, যেখানে আপাতত যে আমরা সব কিছু ঠিকঠাক করি, তা আপনি 6 মাসের সব কিছু ঠিকঠাক করার দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারের নয়। সব কিছু ঠিকঠাক করার দায়িত্বটা হচ্ছে আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন, জনপ্রতিনিধিত্ব যেটা হবে তারা ঠিক করবেন। তারা কি করতে পারেন, তারা একটা বাতাবরণ তৈরি করতে পারেন। ছাত্র সমাজের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সংস্কারের আকাঙ্ক্ষা, রাজনৈতিক সমাজ ইতিমধ্যে তারাও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আমরা দিয়েছি 31 দফা থেকে অনেকগুলো ব্যাপারে। এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া তৈরি করতে পারেন, একটা মতৈক্যের সংস্কৃতি তৈরি করতে পারেন। এই বড় দাগের ব্যাপারগুলো আমাদের কনসেনসাস দরকার, আমাদের এক ধরনের সমঝোতা, এক ধরনের নতুন বোঝাপড়া আমাদের দরকার। এই একটা বাতাবরণ, এই জায়গাটা, এবং জনমতকে তারা ঐক্যবদ্ধ করতে পারেন। দিজ আর দ্য এজেন্ডাস। যারা আগামী নির্বাচনে যাবে তারা এই সংস্কারের বিষয়গুলো, যেহেতু আমি বলেছি এই পরিবেশের জন্য, যেমন ধরুন আপনি গোটা নির্বাচন, এখন যে গোটা নির্বাচনী পদ্ধতি, যেখানে পুরো নির্বাচন এখন পুরোপুরি একটা ব্যবসায় পর্যবেসিত হয়েছে, তাহলে এই গোটা নির্বাচনী ব্যবস্থার খোল নলচে পাল্টানো ছাড়া তো আপনি তো সেখানে ভোটের অধিকার বলি, গণতান্ত্রিক অধিকার বলি, কোনো কিছু কার্যত অর্জিত হবে না। তা আমি এই ব্যাপারে আমি সবসময় একটু আগে অনেক বিষয় আমি কথা বলে থাকি। আমি আজকে আপনার অনুষ্ঠানে পরিষ্কার করে বলে দিচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের এখতিয়ার, তাদের ক্ষমতা, তাদের বোঝাপড়ার জায়গাটা পরিষ্কার থাকা দরকার। এখানে যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ যদি কাজ করে অনির্দিষ্টকালের জন্য, অনন্ত সময়ের জন্য তারা সেখানে কাজ করবেন, এটা বাংলাদেশের জন্য নতুন একটা বিপর্যয়, নতুন একটা জায়গাটা কিন্তু ডেকে নিয়ে আসাটা অসম্ভব না। আমাদের তরুণ ছাত্র সমাজ, এবং তারা হয়তো এখন আছেন, তারা এখন রাজপথে আছেন, তাদের স্বপ্নটা বাস্তবায়িত করবে কে? তাহলে ইটস এ পলিটিক্যাল প্রসেস। তাহলে সেই পলিটিক্যাল প্রসেসকে আপনি আন্ডারমাইন করে, সেই পলিটিক্যাল প্রসেসকে আপনি টেবিলের নিচে রেখে আপনি যদি মনে করেন যে এখন ছাত্র তরুণরা রাজপথে আছেন, যে তারা এখানে আন্দোলনটা করছেন, সুতরাং তাদের এই জায়গাটা তারা যেভাবে ডিকটেট করবেন, দেশটা সেভাবেই চলবে, মানে এটা একটু অতি আশা। তাদের যে অসাধারণ প্রস্তাবনা, রূপকল্প, সেগুলো আমি অনেক আগেই বলি, আমি তাদেরকে প্রশংসা করেছি। তরুণরা চিন্তা করছেন, তারা ভাবছেন, তারাই তো ভবিষ্যতে হাল ধরবেন। সুতরাং এই জায়গাটা, প্রত্যাশাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যাশার সীমাবদ্ধতা, যে আমার এখতিয়ার কতখানি, আমি কতখানি কি করতে পারবো, এই লিমিট যদি আমরা বুঝতে না পারি, খুব জোরে দৌড়াতে গেলে আপনি কিন্তু হোঁচট খাবেন। আর যদি টোটাল পলিটিক্যাল প্রসেসকে যদি আপনি আন্ডারমাইন করতে চান, তাহলে কিন্তু এই যে উৎসবের যে আমেজ, এই বিজয়টা কিন্তু পরাজয় পর্যবেসিত হতে পারে। এই বিপর্যয়টা কিন্তু আশাটা হতাশায়, স্বপ্নটা কিন্তু দুরাশায় পর্যবেসিত হতে পারে। ইতিমধ্যে আমি মনে করি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেখানে গেছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, কিন্তু আওয়ামী লীগ যে স্বৈরতন্ত্রের জন্ম দিয়েছে, যে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, নিশ্চয়ই আরেকটা ফ্যাসিবাদী কায়দায় নিশ্চয়ই আমি তার মতন করে নিশ্চয়ই নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই সে কাজটা করবে না। তাহলে তাকে এর চেয়ে বেটার কিছু ডেলিভার করতে হবে, তাকে সামনে তাকে আনতে হবে। সুতরাং এই একটা সামগ্রিক বিবেচনাটা দরকার। এবং সুতরাং আমাদের
1/11-এর আমাদের একটা মানে অভিজ্ঞতা আমাদের আছে। টোটালি সেখানে একটা বিরাজনীতিকরণের একটা যে সচেতন চেষ্টা কাজ করেছিল। জি। সুতরাং আজকে সেই অভিজ্ঞতাকে সামনে রেখে আমরা সংস্কার চাই, আমরা গুণগত পরিবর্তন চাই, এবং আমরা তারুণ্যকে আমরা দেখতে চাই, তাদের প্রতিভা, তারা সেখানে তাদের পাহারার ভূমিকা আমরা দেখতে চাই, সংস্কার প্রস্তাবগুলোকে আমরা গুরুত্বপূর্ণ এজেন্ডা আকারে আনতে চাই রাজনৈতিক প্রক্রিয়ার। এবং আমি দেখলাম সমান ভালো বলেছেন যে আমাদের প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথাবার্তা বলবো, আলোচনা করব, আমরা সেটাকে ঠিক করব। এই কথাটা ভালো, কিন্তু এটা যদি বলবার জন্য বলবার হয় তাহলে আমি আশা করি এটাকে তারা এই দায়িত্বশীল আচরণটা কিন্তু করবেন। না হলে এখনকার আনন্দটা হয়তো অল্প কিছুদিনের মধ্যে আনন্দটা কিন্তু হয়তো এরকম নাও থাকতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি আর কি। আবুল শহীদ খান, সাইফুল হক আসলে উনি নিজেই বলছিলেন যে তিনি আসলে অনেক বিষয়ে প্রেডিক্ট করে আগে থেকেই উনি বলেন আর কি, এখনও বলেছেন, 1/11-এর কথা বলেছেন, বিরাজনীতিকরণের একটা শঙ্কার কথা বলেছেন। আপনার দীর্ঘ অভিজ্ঞতা। না, বিরাজনীতিকরণের প্রচেষ্টা তো এই দেশে অনেকবার হয়েছে। আমরা তো অনেকবারই রাজনৈতিক দলের পরিবর্তে বা অন্যদেরকে ক্ষমতা নিতে দেখেছি, তাই না? এবং সেই বিরাজনীতিকরণ তো রাজনীতিবিদরা নিশ্চয়ই চাবেন না, কিন্তু রাজনীতিবিদরা তাদের দায়িত্ব যে 3 জোটের রূপরেখা বারবার ফ্রিজে কেন, ওটা আমার যৌবনের সময়কার রূপরেখা, বা ধরেন আমি যখন আরও ইয়াং ছিলাম, এখন থেকে অনেক বছর আগে, তাই না, 24 আর 10 34 বছর আগে 3 জোটের একটা কি অপূর্ব রূপরেখা তৈরি হয়েছিল জনগণের মধ্য দিয়ে। মানে তখন সকল ছাত্র পেশাজীবী সবাই কিন্তু আন্দোলনে ছিল, এরশাদ বিরুদ্ধে, যে স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলনে। তা এই রূপরেখা তো পরবর্তীতে যারা সরকার করলেন মানলেন না, তো না মানার কারণে তো আজকের এই পরিস্থিতি। তা এখন যে রূপরেখা তৈরি হবে, তা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাজনৈতিক বন্দোবস্তটা আগে পাকাপোক্ত করতে হবে। এবং সেই 3 জোটের রূপরেখা কিন্তু তখন আওয়ামী লীগ, বিএনপি, বড় 2 দল যাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা ছিল, তারা কিন্তু টপ করে গিলে ফেলেছিল। এবং তারা বলছিল যে আমরা এটা মানি, তাই না সাইফুল সাহেব যদি মনে থাকে, আমরা এটা মানি, আমরা এইভাবেই দেশটা পরিচালনা করব। বাট দে ডিড নট, করে নাই। তো এখন আপনি কাকে বিশ্বাস করবেন? তাহলে রাজনৈতিক দলগুলোকে তো কীভাবে বিশ্বাস করবেন? রাজনৈতিক মানে আই এম সরি যে এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে আমি, রাজনৈতিক দলগুলো যে প্রমিস করে জনগণের কাছে, যে তাদের যে নির্বাচনী প্রমিসগুলো থাকে, তারা কি সেগুলো মানে? তারা তো গণতন্ত্রের বাইরে কোনো কথা বলে না। তারা কি গণতন্ত্র নিজের দলের মধ্যে চায়, দলের মধ্যে প্রতিষ্ঠা করেছে? এই দলগুলোর যে আপনি দেখবেন, শুধু সংবিধান না, আপনি তো দলের গঠনতন্ত্রের মধ্যে তন্ত্র আছে, তাই না? ওনারা যে 31 দফা বলেছেন, আমি 2টা দফা আমাকে খুব ইন্টারেস্টেড করেছিল। একটাতে ওনারা বলছিলেন যে কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ওনারা কি এটাতে এখনো স্টিক আছেন? অন্যান্য রাজনৈতিক না, আপনি স্টিক থাকলে হবে না। আপনি তো প্রধানমন্ত্রী হচ্ছেন না। মানে উনি আগাম যেমন বলে, আমি সাইফুল সাহেবকে তো প্রধানমন্ত্রী হতে দেখছি না আগামী 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে। তো উনি প্রধানমন্ত্রী হলে ওটা এটা মানবেন। বাট যিনি প্রধানমন্ত্রী হবেন, একটা নির্বাচন ওনারা চাচ্ছেন, রাজনৈতিক দল খুব দ্রুত একটা নির্বাচন হওয়া দরকার, তারাই সব ঠিক করবে। বাট যিনি হবেন তিনি কি এটা মানবেন? আপনি তো ঘোষণা অনেক দেন, আপনারা তো মানেন না। আপনি বলছেন দলের সভাপতিও 2বারের বেশি হওয়া যাবে না, এরকম একটা প্রভিশন আছে তাদের মধ্যে। তো দলকে গণতন্ত্র করা, দেন রাজনীতি কিন্তু গণতন্ত্র হবে। দলে যদি কোনো গণতন্ত্র না থাকে, এটা থাকা উচিত, দলে যদি কোনো গণতন্ত্র না থাকে, তাহলে কিন্তু মানে আপনি যখন সরকার চালাবেন, সরকারের কোনো গণতন্ত্র থাকবে না। সেটা একটা বড় ধরনের প্রশ্ন যে আপনারা কীভাবে রাজনীতিবিদরা এই জিনিসটাকে বিবেচনা করবেন। সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট, সময় খুব গুরুত্বপূর্ণ। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার দরকার, কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাম্বার 1 কাজ হলো এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ঠিক করা। আপনি পুলিশের আমি ঢাকা শহরে তো নিশ্চয়ই আপনারা দুজনেই গেছেন, আজকে ঢাকা শহরে কোনো পুলিশ দেখিনি আমি কোথাও। আমি ঢাকা শহরে ইভেন আর্মিও দেখিনি, সেনাবাহিনীর অন্য জায়গায় দেখতে পারি, আমি এইসব এলাকায় দেখি নাই। পরে সেনাবাহিনীর লোকজন হতে গিয়েছেন এবং তারা দেখলাম গণভবন এবং প্রধানমন্ত্রীর অফিসে বিভিন্ন জায়গায়, সংসদে লোকজনকে আর প্রবেশ করতে দিচ্ছেন না। আপনি একটা বিষয় চিন্তা করেন, একটা দেশের প্রধানমন্ত্রী রিজাইন করতেছে, তিনি দেশ ছেড়ে যাচ্ছেন, দেশে একটা বিশাল গণবিক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং এই গণবিক্ষোভের কি পরিণতি হবে আমরা এটা চিন্তা করবো না আগে? আমি তাকে সেফ এক্সিট দিব, তাহলে আমি আমার জনগণের সম্পদ রক্ষা করার জন্য পরিপূর্ণ ব্যবস্থা নিব না কেন? এই দায় তো সাইফুল সাহেবকে নিতে হবে, বিকজ উনি আন্দোলনে ছিলেন। এই দায় আসিফ নজরুল সাহেবকে নিতে হবে, উনি আন্দোলনে ছিলেন। এই দায় তো ছাত্র সমন্বয়ক নিতে হবে, এই দায় আমাদের সকলকে নিতে হবে। এখন পুলিশ বাহিনীকে তো আপনি এমন আক্রমণ হয়েছে পুলিশ বাহিনীর উপর, তাদের সবাই কি খারাপ?
তাদের সবাই কি এই কাজগুলো করেছে? আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে দুজনের স্বল্প অল্প করে জানতে চাই সাইফুল হক, এই যে পুলিশ বাহিনী যেটি আবুল শহীদ খান বলছিলেন কোথাও নেই, তাহলে এই যে পরিস্থিতিগুলি তৈরি হচ্ছে, বিভিন্ন গুজব তৈরি হচ্ছে, এই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এগুলি আসলে দায় টাকার? না না, মানে মানে আমি মনে করি একটা তো হলো যে সবাই কি দোষী? না না, আমি না প্রথম মনে করি যে প্রধানমন্ত্রী, গত সরকারের প্রধানমন্ত্রী যেভাবে বিদায় নিয়েছেন, পুরো দেশটাকে একটা অগ্নিকুণ্ডের মধ্যে রেখে দিয়ে, এবং এরপরে যারা আসলেন এবং তারা কি বোঝাপড়া করে তারা গেলেন, পুরো দেশটাকে একটা ভয়াবহ বিপদের মধ্যে রেখে তিনি গেলেন, সেটা মানুষ উদযাপন করেছে। সবাই এটাকে তারা এটা তিনি বাইরে গেছেন, পালিয়েছেন, কি যেভাবে গেছেন সেটা গেছেন, কিন্তু পুরো দেশটাকে যেভাবে গেছে সেখানে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ হচ্ছে পুলিশ বাহিনী, এবং পুলিশ বাহিনীর বিভিন্ন সদস্যদের ব্যাপারে, বিশেষ করে উচ্চপদস্থ যে কর্মকর্তা, তাদের ব্যাপারে বাস্তব কারণে একেবারে গত মানুষের বাস্তব অভিজ্ঞতা থেকে অনেকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছে, কষ্ট আছে, তাদের অত্যাচার, তাদের বাড়াবাড়ি, এবং তারা যেভাবে তারা এই সরকারের, বিগত সরকারের সমস্ত অপকর্মকে, কুকর্মকে তারা যেভাবে জায়েজ করবার চেষ্টা করেছেন, অনেকটা সরকারি দলের অঙ্গ সংগঠনের চেয়েও অনেক বেশি বেশি মাত্রায় তারা যে কাজ করেছেন, ফলে তারা একটা গণরোষের তারা কিন্তু সম্মুখীন হয়েছেন। এটা একটা বাস্তবতা। তাদেরকে আইনের আওতার মধ্যে আনা দরকার। পুলিশ বাহিনী সত্যি সত্যি, পুলিশ বাহিনীর এখন একটা জরুরি হচ্ছে পুনর্গঠন করা, কিন্তু সেটার জন্য সমগ্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাধারণ সদস্য, যারা সাধারণ পরিবার থেকে এসছেন, কি নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে এসছেন, যাদের একটা পেশাগত, যাদের ইন্টিগ্রিটি আছে, সততা আছে, নিষ্ঠা আছে চাকরির প্রতি, পেশাগত দায়িত্বের প্রতি, দেশের প্রতি, আমি বিশ্বাস করি তাদের মধ্যে আস্থাটা ফিরিয়ে আনাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যে পর্যায়ে, যারা যেখানে আছেন, আস্থাটা ফিরিয়ে আনাটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেটা আমাদের ছাত্ররা যেমন বলবে, আমাদের তরুণ ছাত্ররা যেমন বলবে, বিরোধী রাজনীতি আমরা ইতিমধ্যে কয়েকবার করে কথা বলেছি, গতকালও বলেছি, আজকেও আমরা কথাটা বলেছি, এবং মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুধুমাত্র কথা না, বাস্তবে আমরা দেখতে চাই যে তারা আস্থাটা ফিরিয়ে আনার ব্যাপারে বাস্তব তারা উদ্যোগ গ্রহণ করেছে। এক কথা বলেন, কিভাবে সম্ভব এটা, এই আস্থাটা ফিরিয়ে আনা সম্ভবটা কিভাবে সম্ভব হলো? যারা এখন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, যারা বঙ্গভবনে বসছেন, কথা বলছেন, রাজনৈতিক নেতারা, ছাত্র নেতারা, তাদেরকে বলতে হবে যে এই কাজগুলো অন্যায়, এই কাজগুলো আইন বিরুদ্ধ, এবং এই কাজ করার জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনি মিসক্রিয়েন্টের ব্যাপারে আসলে, যারা নাশকতা করে, মিসক্রিয়েন্ট, যারা জানমালের ক্ষতি করে, যারা অন্যের সম্পদ হানি করে, অন্যের জীবনের উপর হামলা করে, তারা কখনো কোনো মানে ভালো কাজ করতে পারে না। অসংখ্য ধন্যবাদ বললাম শহীদ খান, অসংখ্য ধন্যবাদ সাইফুল হক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।